জালিয়াতির দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত ধনকুবের গৌতম আদানি বিদ্যুৎ প্রকল্প পেতে বিনিয়োগকারীদের টাকা থেকে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ। বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, শীতের শুরুতে ইউরোপের দেশে দেশে তুষারপাত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে সময় সংবাদকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। যে আজ যে প্রজ্ঞাপন হয়েছে সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে 4 জন নির্বাচন কমিশনার তাদের নাম প্রকাশ হয়েছে এবং এই মুহূর্তে আমি আছি আমার নতুন যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন তার বাসায় এবং আমরা জানতে চাবো আসলে যে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা জানতে চাবো। জি স্যার, আপনি যদি বলতেন যে আপনাকে যে দায়িত্বটি দেয়া হয়েছে আপনি কি আগে থেকে জানতেন বা আপনার প্রত্যাশা কি? আপনি আসলে আমি তো আগে জানতাম না, এখন আমার দায়িত্ব নেই। আসলে ফর্মালি আমি কিন্তু কোনো কাগজপত্রও পাই নাই, আপনাদের কাছ থেকে শুনতেছি, টেলিভিশনে দেখতেছি। ইনফর্মালি পেয়েছি, একটা অর্ডার পেয়েছি। তো সেইভাবে হয়তো অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগে আপনারা অনুরোধ করছেন, সেজন্য কিছু অগ্রিম কিছু বলা আর কি। দায়িত্বটা তো আমি আগে জানতাম না যে এটা আসবে। গতকাল থেকে শুনতেছিলাম যে দেয়ার ইজ এ পসিবিলিটি লাইক দিস। হ্যাঁ, গতকাল থেকে শুনতেছিলাম ইনফ্যাক্ট। তো শোনার পরে একটা এক ধরনের প্রত্যাশা জাগে তো, হ্যাঁ তাই না? তখন একটু মনে মনে প্রত্যাশা করতেছিলাম। পরে যাক, দায়িত্ব তো আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের ঘাড়ে দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনারা তো জানেনই আর কি। এটা শুধু আমি বলে কথা না, অতীতেও যারা ছিল তাদের উপর অত্যন্ত বড় একটা দায়িত্ব ছিল। এখন একটু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ মানুষের যে আত্মত্যাগ, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত 3টা ইলেকশনে 14, 18, 24 মানুষ তো ভোট দিতে পারে না। যে ছেলেটা, আমার ছেলে তো কানাডা চলে গেছে ভোট না দিয়েই। সে বলে যে আব্বু আর ভোট দিতে পারলাম না, চলে গেছে গত বছর। তো এইরকম মানুষ এই যে ভোটের অধিকারের জন্য এত যে স্যাক্রিফাইস, মানুষ প্রাণ দিল, আহত হলো, নিহত হলো, রক্ত দিল, শহীদ হলো। জুলাই আগস্টে কত লোক প্রাণ দিল। তার মধ্যে অনেক দাবির মধ্যে একটা বড় ছিল যে ভোটের অধিকার প্রতিষ্ঠা। সেই রকম একটা গুরু দায়িত্ব, এই যে অধিকার প্রতিষ্ঠার যে একটা দায়িত্ব, এটা ঘাড়ে নিয়েই আমাকে আগাইতে হবে। স্যার, আমি যদি একটু জিজ্ঞেস করি, সেটি হচ্ছে আপনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন, তো আপনি অফিসিয়ালি যখন দায়িত্ব গ্রহণ করবেন আপনার প্রথম পদক্ষেপ কি হবে বা এই বিষয়ে আপনি কোনো কিছু চিন্তা করেছেন কিনা? আপনি কোন জায়গাগুলোতে পরিবর্তন আনতে চান? ব্যাপার হচ্ছে কি, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ যাতে আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। এইটা দিতে গেলে কি করতে হবে এটা আমাকে বুঝতে হবে আগে গিয়ে বসে। এটা আমি বোঝার চেষ্টা করব আগে যে কোন জায়গায় হাত দিলে আমি এই কাজটা করতে পারবো। তা আমি সৌভাগ্যবান বলবো একদিক থেকে যে আমাদের একটা রিফর্মস কমিশন কাজ করছে এবং আন্ডার অ্যাবল লিডারশিপ অফ মিস্টার বদিউল আলম মজুমদার, ডক্টর বদিউল আলম মজুমদার, ওনারা বিশেষজ্ঞ মানুষ। সুতরাং বোঝাও কোনো অসুবিধা হবে না। যেখানে হোলস থাকবে সেই হোলসগুলো প্লাগ দিয়ে বন্ধ করার দায়িত্ব এটা হবে আমার। আমি এমন একটা পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ নিব যে পরিবেশে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে তার ভোটটা তার যাকে দিতে চান তাকে যাতে দিতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। সেটাই হবে আমার কমিটমেন্ট, সেটাই আমার চেষ্টা। আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো এটা আমার কমিশন, টোটাল কমিশনকে নিয়ে সেটা এনশিওর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার, আপনি তো বিগত নির্বাচনগুলো দেখেছেন, সেখানে আপনার কি মনে হয়েছে যে আপনি এখন সিইসি হিসেবে যখন দায়িত্ব পালন করবেন বা আপনি যে পদক্ষেপগুলো নিতে যাবেন সেখানে আপনার কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সেটা যদি একটু বলতেন। দেখেন, ওই ইলেকশনগুলো খারাপ তো হয়েছে না ভালো হয়েছে আপনারা বেশি জানেন আমাদের সাথে। আপনারা সাংবাদিক, আপনারা তো দেখছেন, আপনাদের থেকে আপনাদের লেখালেখি পড়েই তো আমরা জানছি, তাই না? আপনাদের ইনফরমেশন থেকে তো আমরা পাইছি। আমরা তো ইলেকশনের কেন্দ্রেও যাই না, কোথাও যাই না। আপনারাই দেখিয়েছেন কি ইলেকশন হয়েছে, আপনারা দেখিয়েছেন। একটা সুবিধা হয়েছে, আমি লেসনগুলো পেয়ে গেলাম যে অতীতের ইলেকশন থেকে বুঝে গেলাম যে মানুষ কি বলে এদেরকে।
মানুষ এই ইলেকশন নিয়ে মানুষের মন্তব্য, মানুষের যে ফিলিংস, এটা আমি বুঝে গেলাম। তো এই লেসনটা তো আমি পাইলাম। অন্তত আমার সামনে একটা জলজ্জন্ত লেসন আছে যে এই ধরনের ইলেকশন সময় হলে মানুষের যে কি বলে, কি ধারণা হয় মানুষের। সুতরাং এর থেকে শিক্ষা নিয়েই যাতে এই জিনিস আর রিপিট না হয় সেটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। যেমনটি শুনছিলেন যে নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার তিনি যেমনটি বলছেন যে তিনি দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশে যাতে একটি অবাধ নিরপেক্ষ ভোট আয়োজন করা হয় সেই ক্ষেত্রে তিনি কাজ করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইস্কাটনে। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সেনাকুঞ্জের দ্বিতীয়ার্ধের যে প্রোগ্রাম তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের দ্বিতীয় পর্ব অনুষ্ঠান শুরু হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি জাতীয় সঙ্গীতের অভিবাদন গ্রহণ করছেন এবং একটু পরে হয়তো তিনি এখানে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়া সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগে তিনি এসেছেন। আসার পর তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন, তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন এবং সেখানে অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন সবার সঙ্গে তিনি কুশল বিনিময় করে তিনি এসেছেন মঞ্চের দিকে এবং তিনি এখন এসে আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং একটু পরেই দ্বিতীয়ার্ধের যে তার যে আনুষ্ঠানিক কার্যক্রম তা শুরু হয়েছে এবং বলা চলে যে পুরো সশস্ত্র বাহিনী দিবসের দ্বিতীয়ার্ধের যে অনুষ্ঠান তা একটি মিলন মেলা এবং আনন্দ উৎসবে পরিণত হয়েছে। এখানে যেমন রাজনীতিবিদরা তাদের দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে হাসি আড্ডায় মেতে উঠেছেন, আর্মি অফিসাররাও তাদের দীর্ঘদিনের পুরানো সহকর্মীদেরকে আবার একসঙ্গে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। পাশাপাশি রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ মানুষদের একটি মিলন মেলা বলা যেতে পারে সশস্ত্র বাহিনী দিবস। এই দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হয়েছেন। তিনি এসেছেন হুইল চেয়ারে করে এসেছেন তার শারীরিক অসুস্থতার কারণে। আপনি জানেন যে এর মধ্য দিয়ে এক যুগ পর সশস্ত্র বাহিনীর কোনো অনুষ্ঠানে সেনাকুঞ্জে এসেছেন বেগম খালেদা জিয়া এবং 7 বছর পর প্রকাশ্য কোনো অনুষ্ঠানে আসলেন বেগম খালেদা জিয়া। এখন চলছে জাতীয় সঙ্গীত এবং সেই জাতীয় সঙ্গীতের যে মঞ্চ রয়েছে প্রধান উপদেষ্টা সেখানে এসে তিনি দাঁড়িয়েছেন এবং একটু করে প্রোগ্রামটি শুরু হবে। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলের উদ্দেশ্যে তার মূল্যবান। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য রাখবেন। আমরা সরাসরি চলে যাব তার বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে সবার পক্ষ থেকে যে বাংলাদেশের নক্ষত্র সমূহকে একযোগে এই মহাসম্মেলনীতে আনতে পেরেছেন সেটা দেখে অবাক লাগছে। আজকে অত্যন্ত আনন্দবোধ করছি আপনাদের সবাইকে দেখে। আর যে নক্ষত্ররা এখানে শরিক হতে পারেন নাই, জায়গার অভাবে জায়গা দিতে পারেন নাই, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবং যে নক্ষত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তাদেরকে এখানে সবার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবারবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সশস্ত্র বাহিনীর এই শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 1971 সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এই কারণে 21শে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত হয়ে আসছে। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম 1971 সালের রণাঙ্গনে। মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা, নৌ এবং বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে অপ্রতিরোধ্য আক্রমণ চালিয়েছিল। মুক্তিযুদ্ধকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেসের অধীনে 11টি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়েছিল। 71 সালের 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল, 16ই ডিসেম্বর তা চূড়ান্ত বিজয়ে পরিণত হয়। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সম্মানিত অতিথিবৃন্দ, স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে এসছে। এছাড়াও দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে
পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আজকের এই দিনে আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি দেশের নিরাপত্তা, উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর শাহাদত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ৩৬ বছর যাবৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা ৪৩টি দেশে ৬৩টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে ১২টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। এই জন্য আপনাদের অন্তরের আমাদের এবং আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। হেমন্তের এই বিকেলে উৎসবমুখর পরিবেশে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত মহিমান্বিত করেছে। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছি। আমি আমার বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলি। মাই ডিয়ার ফ্রেন্ডস হু আর অ্যাটেন্ডিং দিস সেলিব্রেশন, I would like to say a few words to you. I take the privilege to thank the excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I'm also thankful for the excellent training support and assistance provided to our armed forces by your countries. I hope you will continue to provide similar support in future as well. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all for your kind presence. প্রিয় সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। Thank you, Honorable Chief Advisor. এখন আমন্ত্রিত অতিথিদের চা চক্রে অংশগ্রহণের জন্য বিনীত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার জানাবো আন্তর্জাতিক খবর। ভারতীয় ধনকুবের গৌতম আদানি জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছেন। বিদ্যুৎ প্রকল্প পেতে বিনিয়োগকারীদের টাকা থেকে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ আনা হয়েছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবার ক্রোম ব্রাউজার নিয়ে বিতর্ক, অবৈধভাবে একক আধিপত্য বিস্তারের অভিযোগ মার্কিন বিচার বিভাগের, গুগল থেকে আলাদা করার সুপারিশ। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, এর পাশাপাশি সশস্ত্র বাহিনী দিবসের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকার সেনাকুঞ্জে। আন্তর্জাতিক সময় শীতের শুরুতেই তুষারপাত শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। সাদা বরফে ঢেকে গেছে গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট। তুষারে ঢাকা প্রকৃতি উপভোগ করছে পূর্ব এশিয়ার দেশ চীনের শানডং প্রদেশের বাসিন্দারা। এদিকে তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। বিদ্যুৎ বিচ্ছিন্ন অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি এলাকা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সময় মালদ্বীপে বেশ কিছুদিন ধরে চলছে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন। অপারেশন কুরাঙ্গির অধীনে এই পর্যন্ত মালদ্বীপ থেকে ফেরত পাঠানো হয়েছে ৫,০০০-এর বেশি নথিবিহীন প্রবাসীকে। দেশটির বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে এমন তথ্য প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। যদিও এর মধ্যেই বৈধকরণ প্রক্রিয়া চালু করার কথা জানিয়েছে মালদ্বীপ সরকার। এই সুযোগ কাজে লাগিয়ে প্রবাসীদের বৈধ হওয়ার আহ্বান জানায় বাংলাদেশ হাই কমিশন। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়।